গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ সহ 4 জেএমবি সদস্য আটক। ফারহাদ মাজহার অপহরণের কোনো প্রমাণ এখন পর্যন্ত পায়নি পুলিশ, জানিয়েছেন আইজিপি। রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিগগিরই রেমিটেন্স পাঠানোর খরচ কমানো হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী। এবং সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, উত্তরাঞ্চলের নদ নদীতে পানি বাড়ছে, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত, খাবার ও বিশুদ্ধ পানি সংকট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং গ্রেনেড ও অস্ত্র সরবরাহকারী সোহেল মাহফুজ ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হলি আর্টিজানে হামলার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী সোহেল শিবগঞ্জের চৌডাল এলাকা অবস্থান করছে বলে গোপন সংবাদ পায় কাউন্টার টেররিজম ইউনিট। সে তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ওই এলাকায় জেলা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। অভিযানে সোহেল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য 3 জন হল হাফিজ, জুয়েল ও জামাল। এরা সবাই 90 জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ। দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে শীঘ্রই রেমিটেন্স পাঠানোর চার্জ কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ওয়াহিদ। সকালে সিলেটের নাইয়রপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধনের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় দেশে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিদেশে প্রবাসীদের সেটেল হওয়ার হার বেড়েছে, তাই অনেকেই দেশে কম টাকা পাঠাচ্ছেন। এ অবস্থায় রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাসে থেকে এর চার্জ কমানো হতে পারে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত 6 বছরের মধ্যে এবছরই সবচেয়ে কম রেমিটেন্স এসেছে, গত বছরের তুলনায় যা 14.43% কম। আমাদের বহু লোক এখন অত পয়সা পাঠায় না, তারা বিদেশে সেটেল করছে। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে, তারা নাকি বেশ ফিজ দিতে হয়। তো ফিজ আমরা কমায় দেব, এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে, একটা সামান্য একটা নমিনাল ফি হবে, যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৈষম্য কমানো যেতে পারে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত কৃষি, হর্টিকালচার ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের ওপর ব্যবসায়িক সম্মেলন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজধানীর সোনারগাঁওয়ে হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, 2016-17 অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি প্রায় $6 বিলিয়ন, যার বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি মাত্র $0.5 বিলিয়ন। দ্বিপাক্ষিক এই বাণিজ্য ঘাটতি কমানোর ওপর এ সময় গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। Bangladesh offering an exclusive economic zone for India so that outbound investors from India to Bangladesh is bound to go up. Indian investment in Bangladesh with the possibilities of re-export to India can help to diversify exports for Bangladesh, which can help to bring down the trade gap. কবি ও লেখক ফরহাদ মাজহারের অপহরণ ঘটনার তদন্তে এখন পর্যন্ত অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক KM শহীদুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাদক বিরোধী এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে কি ঘটেছিল তা নিশ্চিত করে বলা যাবে না। তবে প্রাথমিক তদন্তে অপহরণের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এছাড়া পুলিশ মহাপরিদর্শক তার বক্তব্যে মাদক ও জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান। তদন্তে আমরা যে সমস্ত তথ্যপত্র পেয়েছি, সেই তথ্যপত্রের আলোকে, প্রাপ্ত তথ্যের আলোকে আমাদের ধারণা হয়েছে এটা কোনো অপহরণের ঘটনা না, আমাদের ধারণা। তো এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরও কিছু সাক্ষী প্রমাণ আমাদের দরকার, কাজে সেই সময়টুকু আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো।
বৃষ্টি কমে আসায় সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলের নদ নদীতে পানি আরও বেড়েছে। এতে উত্তরের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে থাকায় ভেঙে পড়েছে দুর্গত এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে থাকায় এখনো পানিবন্দী আছেন কয়েক হাজার পরিবার। খাবার ও বিশুদ্ধ পানির সংকট থাকায় পানিবন্দী অনেকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কক্সবাজারেও। বাকখালী ও মাতামুহুরী নদীতে পানি প্রবাহ কমতে শুরু করলেও চকরিয়া, পেকুয়া, রামু ও সদরের বিভিন্ন এলাকা এখনো পানিতে প্লাবিত। স্কুল, মাদ্রাসা পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের লেখাপড়া। ভেসে গেছে এসব এলাকার চিংড়িঘের, বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। এদিকে পুরো উল্টো চিত্র দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরের বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমির ফসল। এখানে পানিবন্দী হয়ে আছে আজ 3 দিন থেকে, এবং যাতায়াত আসা চলাফেরা খুবই অসুবিধে। গরু বাছুরের সবচেয়ে বড় সমস্যা খাওয়া দাওয়া। বাচ্চা কাচ্চাকে বাড়িতে থাকা অসুবিধা। আমরা এই মনে করি যে এই বাড়ি ঘর থুয়া অন্য জায়গায় যা, যেহেতু উঁচা বাড়ি দেয়, এই উঁচা বাড়িতে আমরা যা থাকি। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিতে প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। পানি নেমে না যাওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে। 100 মেট্রিক টন চাল আমাদের মজুদ রয়েছে, 2 লক্ষ টাকা ক্যাশ এখন মজুদ রয়েছে। আমরা চেয়েছি এই মুহূর্তে আরও 15 লক্ষ টাকা আপাতত এবং 500 মেট্রিক টন আশা করছি আমরা পেয়ে যাব খুব শীঘ্রই। 3000 বান্ডেল ডেউটিনও চেয়েছি, যেটি পেয়ে গেলে আমাদের নদী ভাঙন যদি দেখা দেয়, বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আমরা তাৎক্ষণিক সাহায্য করতে পারবো। সম্রাট আনোয়ার, নিউজ 9, ঢাকা। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে ফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস দেবু। দেবু, আমরা জানতে চাচ্ছিলাম সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। গত দুদিনে পানি কিছুটা কমেছে, ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যেটা বলছেন যে পানি কমার গতিটা খুবই ধীর, কারণ তারা বলছেন যে নদীর তলদেশ এবং হাওরের তলদেশগুলো ভরাট হয়ে পড়ায় পানি কাটতে পারছে না, ফলে খুব ধীরে ধীরে পানি নামছে। কারণ এখন পর্যন্ত পানি নদীর সুরমা এবং কুশিয়ারা বিপদসীমার উপরে রয়েছে, এখনো প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। তবে আসার কথা যেটা আবহাওয়া অফিস জানিয়েছে, খুব সাম্প্রতিক সময় সিলেটে খুব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, ফলে পানি কমার সম্ভাবনা রয়েছে। আরেকটা ব্যাপার যে পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগ কিন্তু কিছু বাড়তে শুরু করছে, বিশেষত তার রোগবালাই বাড়ছে এবং তার যে নিজেদের ঘরে এখন অনেকে ফিরে যেতে পারেনি পানি পুরোপুরি না পাওয়ার কারণে। এবং স্বাস্থ্য অন্তত যেটা বলতে 78টি মেডিকেল টিম ঘটনার রোগবালাই মোকাবেলায়। আরেকটা ব্যাপার যেটা বন্যার্থীরা অভিযোগ করছেন, তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছেন না এবং অনেকেই ত্রাণের অভাব বোধ করছেন। তবে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে, যেটা হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে স্থানীয় প্রশাসনের এবং যারা জনপ্রতিনিধি আছেন তারা হয়তো তালিকা করতে সমস্যা করছেন, কিন্তু ত্রাণের যথেষ্ট মজুদ রয়েছে। দেবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবাশিস দেবু। মৌলভীবাজারের 5টি উপজেলায় বন্যার পানি না কমায় চরম দুর্ভোগ পথে হচ্ছে ভুক্তভোগীদের। এখনো পানিবন্দী হয়ে আছেন কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব থাকায় বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকে। দ্রুত মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান। মৌলভীবাজারে তৃতীয় দফা বন্যায় 5টি উপজেলার 33টি ইউনিয়ন ও 2টি পৌরসভা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে দিন পার করছেন এসব এলাকার প্রায় 3 লাখ মানুষ। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকায় এখন বাধ্য হয়ে ময়লা ও নোংরা পানিতে দিন পার করছেন ভুক্তভোগীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা। বন্যায় ভেঙে গেছে বিভিন্ন এলাকার স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে নলকূপ, ফলে সুপেয় পানির সংকট দেখা দেয়ায় বেড়েছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না,
রোজি রোজগার পাইতে পারতেছি না, কারণ আমরা গরিব মানুষ। গরম আমাইতে হইলে গলা পানি ভাঙ্গে যাওয়া লাগে, এর বাদে আটু পানির উপরে পানি আছে। যে যেখানে আশ্রয় নিয়েছেন সেখানেই সরকারের সহযোগিতার অপেক্ষায় আছেন। তারা জানান, তৃতীয় দফায় বন্যার 2 সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত মেডিকেল টিম বা ওষুধপত্র পৌঁছায়নি দুর্গত এলাকায়। ওষুধপত্র কিছু পাইছি না আমরা, শরীরে যে টাকা বেমার আজার আছে এটা আমরা পাইছি না কোনো ডাক্তারি ওষুধ। তবে সিভিল সার্জন জানান, বন্যা কবলিত এলাকায় 67টি মেডিকেল টিম কাজ করছে। বর্তমানে যে অবস্থা রয়েছে এটা খুব ঝুঁকিপূর্ণ আমরা মনে করি না, এবং বন্যার পানি সরে যাওয়ার পরে এই স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়তে পারে, এবং সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করার জন্য আমাদের মৌলভীবাজার জেলাতে 67টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে, কোনো কিছুর কোনো ঘাটতি নেই। বন্যা পরিস্থিতির উন্নতি হতে আরো একটু সময় লাগবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা। দুর্যোগ কবলিত দ্বীপ জেলা ভোলায় নেই প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার। যেগুলো আছে তার অধিকাংশই পুরনো, জীর্ণশীর্ণ এবং ব্যবহারে অনুপযোগী। এছাড়া শেল্টারগুলো কম ধারণ ক্ষমতার হওয়ায় দুর্যোগে আক্রান্তদের থাকতে হয় অসহনীয় দুর্ভোগে। এসব সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত সুযোগ সুবিধাও নেই বলে অভিযোগ স্থানীয়দের। তাই বেশিরভাগ সময় সাইক্লোন শেল্টারে যেতে চান না ভুক্তভোগীরা। ভোলা থেকে আরিফুল ইসলাম রিয়াজের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত তাসনুফা। প্রায় প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাসে প্রাণহানি ঘটে দুর্যোগপ্রবণ জেলা ভোলায়। জেলার 7 উপজেলায় দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সহস্রাধিক সাইক্লোন শেল্টার থাকার কথা থাকলেও সরকারি ও বেসরকারি মিলিয়ে আছে মাত্র 284টি। এসব সাইক্লোন সেন্টারেরও বেহাল দশা। দীর্ঘদিনের পুরনো হাওয়ায় দেয়ালের বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। শুধু তাই নয়, ছোট হাওয়ায় গাদাগাদি করে থাকতে হচ্ছে মানুষকে। বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার স্তূপ জমে থাকায় দুর্যোগের সময় এখানে এসেও বিড়ম্বনা পড়তে হয় তাদের। সাইক্লোন সেন্টারের 100 জনের জায়গার মধ্যে 1000 জন গাদাগাদি করে থাকতে হয়। পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব, আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা নেই। বাথরুম যাওয়া আছে খুব অল্প এবং নোংরা, যার জন্য যারা আসে তারা এসে সাইক্লোন সেন্টারে থাকতে চায় না। সাইক্লোন সেন্টারের ভিতর অনেক আবর্জনা আছে, অনেক কিছু আছে, এর মধ্যে আমরা পাস করতে না, কিন্তু আমাকে কষ্ট হয়ে যায় থাকতে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে জেলার দ্বীপচরের বাসিন্দারা। তাদের জন্য জরুরি ভিত্তিতে সাইক্লোন শেল্টার নির্মাণ করা দরকার বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির এই কর্মকর্তা। এই জনসাধারণকে ঝুঁকিমুক্ত রাখার জন্য ভোলা জেলায় আরো অন্তত 250টি সাইক্লোন শেল্টার প্রয়োজন। দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধে ভোলা জেলায় নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের কথা জানালেন এলজিডির এই প্রকৌশলী। আশা করি ভোলাতে যতগুলো সাইক্লোন শেল্টার প্রয়োজন বা সাইক্লোন সময়ে মানুষের আশ্রয় নেওয়ার জন্য যতগুলো আশ্রয় কেন্দ্র দরকার সেগুলা ফেস টু ফেস সবগুলাই কমপ্লিট হয়ে যাবে। আর আশ্বাস নয়, সংকট সমাধানে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ভোলাবাসীর। রিফাত তাসনুফা, নিউজ 9, ঢাকা। শ্রমিক নেতার সাথে অভিযুক্তদের সমঝোতার পর যশোরের বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকেরা। দুপুরে বেনাপোল পরিবহন শ্রমিকদের সাথে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের সমঝোতামূলক বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় পরিবহন শ্রমিকরা। এর আগে শ্রমিক মারধর ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে সকাল থেকেই ধর্মঘটের পক্ষে অবস্থান নিয়ে বেনাপোলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকেরা। জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে শুক্রবার বিকেলে বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বেনাপোল বন্দরে একটি মিছিল বের করে। মিছিলটি বেনাপোল পরিবহন স্ট্যান্ডে পৌঁছলে গ্রিন লাইনে পরিবহনের এক শ্রমিকের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। তারই জের ধরে ঘটনাস্থলে 4 শ্রমিককে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিজিবি ক্যাম্পের সামনে গ্রিন লাইন পরিবহনের কাউন্টার ও ভাঙচুর চালায় তারা। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বেনাপোল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিকেরা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম, তবে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ ঘাটতি থাকায় সবজির দাম কিছুটা বাড়তি। এছাড়া নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। আফজালুর রহমানের রিপোর্ট। গত কয়েক মাস ধরে দেশে বাড়ছিল চালের দাম। চালের দাম বাড়া নিয়ে সমালোচনার তোপে পড়ে সরকার। শেষ পর্যন্ত বিদেশ থেকে চাল আমদানির শর্ত শিথিল করে সরকার। সরকারিভাবে চাল আমদানির উদ্যোগও নেওয়া হয়। এসব উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে চালের দরে। এরই মধ্যে কিছুটা কমেছে দাম। সরকার যে বাইরে থেকে চাল আমদানি করতেছে, এই চালের দাম কমছে, কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমছে। আর দেশি চালের দাম তেমন কমা নাই,
বস্তাপতি 20 থেকে 25 টাকা কমতি। এদিকে ঈদের পর আবারও সরগরম রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারগুলো। চাল, ডাল, মাছ, মাংস আর সবজির বাজারগুলোতে ছুটির দিনে ক্রেতা সমাগমও কিছুটা বাড়তি। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ ঘাটতি থাকায় সবজির দাম কিছুটা বাড়তি। পাতাকপি 40, ফুলকপি 30 টাকা, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা, বেগুন 60 টাকা, 40 টাকা, আর আছে 50 টাকা। সবজির দাম যেরকম কাঁচকলা ছিল হচ্ছে 20 টাকা, সেই কাঁচকলা এখন 30 টাকা। তারপর উস্তে বা করলা যেটা ছিল আগে 45 থেকে 50, সেটা 60 টাকা। কিছুটা কমেছে মুদি পণ্যের দাম। খোলা চিনির দাম কেজিতে কমেছে 3 থেকে 5 টাকা। কমেছে বিদেশি রসুনের দাম। এছাড়া ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। মুদি আইটেমের মধ্যে সবকিছু দামই কমছে। রসুনের কেজি অনেক দাম কমছে। রসুন 120 টাকা কেজি বিক্রি করতেছি, বড় রসুন। আর দেশি পেঁয়াজ বিক্রি করতেছে 28 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ একটু দাম বাড়ছে, বিক্রি করছিলাম 24, এখন 28 টাকা। আর চিনি বেচছিলাম 75 টাকা, এখন হচ্ছে 65 টাকা কেজি। এছাড়া মুরগির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আর অপরিবর্তিত রয়েছে গরুর মাংস ও মাছের দাম। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা। পুরোদমে জমে উঠেছে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বৃক্ষ মেলা। 400-রও বেশি প্রজাতির গাছ নিয়ে আয়োজিত এই মেলায় ক্রেতারা বেশি কিনছেন বিভিন্ন ধরনের ফলদ ও শোভাবর্ধনকারী গাছের চারা। পাশাপাশি অনেকেই এসেছেন সন্তানদের বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। বিদেশি ক্রেতারাও এসে অর্ডার দিয়েছেন বিভিন্ন ধরনের ফলের চারার। এ পর্যন্ত প্রায় 5 কোটি টাকার গাছের চারা বিক্রি হয়েছে বলে জানালেন আয়োজকরা। অয়নজ্যোতি জানাচ্ছেন বিস্তারিত। ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমে উঠেছে রাজধানীর আগারগাঁওয়ের বৃক্ষ মেলা। জুন মাস ধরে চলা এই মেলার মেয়াদ বাড়ানো হয়েছে 15 জুলাই পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের সংখ্যাও তাই একটু বেশি। ছাদে কিংবা বারান্দায় লাগানো যায় এমন গাছে প্রাধান্য বেশি দেখা গেল স্টলগুলোতে। প্রতিটি স্টলই রং বেরঙের দুর্লভ প্রজাতির ফুল, ফল, বনজ এবং ঔষধি গাছের চারায় সাজানো হয়েছে। পুরো মেলা প্রাঙ্গণ পরিণত হয়েছে সবুজ বেষ্টনীতে। ফলজ জাতীয় কিছু কিনবো, বাড়িতে কিছু গাছ লাগাবো, মাটি টাটি রেডি করছি। সব বয়সী মানুষ মেলায় এসে পছন্দের ফুল ও ফলদ গাছের চারা কিনছেন। ফলদ গাছের পাশাপাশি ক্রেতাদের আকর্ষণ ছিল বনসাইয়ের দিকে। ডেস্কে রাখতে পারি এই ধরনের গাছ বেশি খুঁজছি, লাইক ক্যাকটাস বা যে গাছগুলো একটু বেশি দিন টিকে। অনেকেই এসেছেন সন্তানদের বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত করিয়ে দিতে। হয়তো নাম শুনেছে কিন্তু দেখেনি কখনো। হ্যাঁ, তো আমি চাই যে যতটুকু সম্ভব, আসলে একদিনে তো আসলে খুব বেশি দেখা সম্ভব না, বলাও সম্ভব না, তো যতটুকু সম্ভব সামনে পড়লে সেই গাছগুলিকে আমি দেখাতে চেষ্টা করি। বৃক্ষমেলা দেখতে অনেকেই এসেছেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। মুগ্ধ হওয়ার পাশাপাশি বিভিন্ন ফলদ চারা নিয়ে যাওয়ার কথাও জানান তারা। এখানে যেটা দেখলাম ফুডের উপরে, মানুষের যেটা নিত্য প্রয়োজন ফুড, সেই জিনিসটা এত ভালো লেগেছে যে আমার এখানে এসে সার্থক হলো, এবং আমরা অনেক জিনিস এখান থেকে কালেকশনও করব। বিক্রেতারা জানালেন এবারের মেলায় ফল এবং শোভাবর্ধক গাছের চারার সঙ্গে বিভিন্ন ধরনের ঔষধি গাছও কিনছেন ক্রেতারা। ঔষধি গাছের প্রতি মানুষের যথেষ্ট আছে, একটা দুটো করে লাগায় যেটা নিজে ইউজ করতে পারে। যেমন তুলসী, সেটা লাগায়, একটা নিম লাগায়, তারপরে আপনার হরতকি, বহেরা, আমলকি, এগুলো একটা একটা করে লাগায়, যে এটা অনেক সময় কাঁচা খাওয়া যায়। এ পর্যন্ত প্রায় 5 কোটি টাকার চারা বিক্রি হয়েছে বলে জানায় জাতীয় বৃক্ষ মেলা কর্তৃপক্ষ। এবারের মেলায় 400-র বেশি প্রজাতির গাছ আনা হয়েছে বলেও জানান তারা। আমরা মনে করি যে যেহেতু জনগণ বৃক্ষরোপণে সম্পৃক্ত হচ্ছে এবং প্রচুর চারা ক্রয় করতেছে, তা আমরা মনে করি যে জনগণকে বৃক্ষরোপণে যে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই মেলার আয়োজন, সেটা আমরা সফল বলে আমরা মনে করতেছি আর কি। এ ধরনের মেলা মানুষকে গাছের প্রতি আগ্রহী করে তুলছে, যাকে পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মেলা সংশ্লিষ্টরা। অয়নজ্যোতি, নিউজ 9, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ সহ 4 জেএমবি সদস্য আটক। ফরহাদ মজহার অপহরণের কোনো প্রমাণ এখন পর্যন্ত পায়নি পুলিশ, জানিয়েছেন আইনজীবী। রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিগগিরই রেমিটেন্স পাঠানোর খরচ কমানো হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী। এবং সিলেট ও মৌলভীবাজারে